দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ। চলতে চলতে অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকছে মাহফুজ মিশু। আজকে আমার অতিথি মানবাধিকার কর্মী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব সুলতানা কামাল। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আমি ভালো, আপনারা ভালো আছেন? আমরা যে সময়ে কথা বলছি সে সময়ে হঠাৎ করেই নির্যাতন, বিশেষ করে নারী শিশুদের উপর নির্যাতন অনেক বেড়ে গেছে এবং এটা বাংলাদেশে খুব নতুন ঘটনা না, কিন্তু নির্যাতনের ধরন, প্রকরণ এবং একই সঙ্গে প্রতিবাদের ভাষাও আমরা দেখলাম পাল্টে গেল। আমি যদি নুসরাত হত্যার প্রসঙ্গ নিয়ে কথা শুরু করতে চাই, নুসরাতের মৃত্যু, তার উপরে যে যৌন আক্রমণ, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, নুসরাতের প্রতিবাদী, সব কিছু মিলে আসলে আমরা কী বার্তা পেলাম? আপনার মূল্যায়নটা শুনতে চাই। ধন্যবাদ। বাংলাদেশে তো নারীর যে অগ্রসরমানতা সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই, কারণ সারা বিশ্বে যখন আমরা আন্তর্জাতিক ফোরামে বসে কথাবার্তা বলি, প্রত্যেকের কাছেই কিন্তু এটা একটা প্রশ্নের মতোই থাকে যে এত ঝামেলার মধ্যে, এত অসুবিধার মধ্যে, ওদের ভাষায় যেটা ডেফিসিট নানান জায়গায় রয়েছে, গণতন্ত্রের চর্চার একটা ঝামেলা রয়েছে, মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে, আইনের শাসন নিয়ে প্রশ্ন আছে, সেই জায়গায় মেয়েরা রাজনীতিতে, সমাজে, বিভিন্ন ক্ষেত্রে, এখন পেশায়, যে বিভিন্ন পেশায় তাদের যে অবস্থান, সব কিছু নিয়ে কিন্তু পৃথিবীকে, যেটাকে বলা যায় যে বাংলাদেশকে আসলেই বাংলাদেশ বিস্মিত করে সবাইকে, সেটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একই সঙ্গে যে প্রশ্নটার মুখোমুখি আমাদের হতেই হয় প্রতিটি ক্ষেত্রে যখনই নারীদের নিয়ে আমরা কথা বলি, সেটা হলো বাংলাদেশে নারী নির্যাতনের এই অসম্ভব রকম বাড়াবাড়ি কেন, এত প্রকটতা কেন, মাত্রা, ধরন, যেভাবে বিচারহীনতার মধ্যে দিয়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যায় কিন্তু সেটার কোনো বিচার হয় না। এই জায়গাটা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন আছে। কালকেও আমরা একটা জায়গায় কয়েকজন নারী একত্রিত হয়েছিলাম একটা অনুষ্ঠানে, একই কথা, আমাদের নিজেদের মনের মধ্যেও প্রশ্ন উঠছিল। আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে আমরা কি করতে পারি, তো সেখানে প্রশ্নের একটা উত্তর এসেছিল যে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। সেই প্রতিবাদী হওয়াটা কোথায় প্রতিবাদী হওয়া, এবং তখনই কিন্তু এই প্রশ্নগুলি এসেছে যে আমরা তো প্রতিবাদ করতেও যাই, প্রতিবাদ দিনের পর দিন রাস্তায় দাঁড়াচ্ছি, মানববন্ধন করছি, কথা বলছি। নুসরাতের দৃষ্টান্ত যদি নিতে হয়, সে তো প্রতিবাদ করতে গিয়ে প্রাণই দিতে হলো, তাহলে প্রতিবাদটা কোথায় করব, কিভাবে করব? তখন একজন একটা মন্তব্য করলেন যে আসলে আমাদের গোড়ায় গলদ। তো গোড়ায় গলদ কথাটার অর্থটা কী? তাহলে গোড়ায় গলদ কথাটা হলো, এবং আলোচনাক্রমে এই কথাটাও উঠে এলো আমাদের নিজেদের মধ্যে, যে আসলে আমাদের সমাজে ভীষণভাবে একটা দ্বিচারিতা আছে। এই অর্থে দ্বিচারিতা আছে, যে কথাটা সেদিনও বোধহয় কোথাও একটা আলোচনা করছে। আমি দ্বিচারিতা কথাটা এই জন্যই উচ্চারণ করলাম যে এটার মধ্যে একটা অনৈতিকতা আছে। সেই জন্যে সেটা হলো যে যারা আমাদেরকে বলছেন বেরিয়ে আসো, নারীর উন্নয়ন নিয়ে অনেক কথা বলছে, নারীর উন্নয়নকে দেখিয়ে নিজেদের সার্থকতা, নিজেদের সাফল্যের বয়ানও দিচ্ছেন, তারা নিজেরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কিংবা তাদের রাজনৈতিক চিন্তার মধ্যে কতখানি আসলে নারীর মুক্তি, নারী স্বাধীনতা, নারীর যে একেবারে আত্মপ্রকাশের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, নারীর নিজের ভঙ্গিতে, নিজের শর্তে বাঁচার যে ব্যাপার, সেটাকে কতখানি তারা অন করে, আসলে একদম, যে কতখানি তারা বিশ্বাস করেন, কতখানি সেই পক্ষে অবস্থান নেন। সেখানেই দেখা গেছে যে একটা পর্যায়ে তারা বলছেন যে হ্যাঁ, নারীরা এগিয়ে আসবে, নারীদের নিয়ে এত তাদের অহংকার, তাদের গর্ব, কিন্তু একই জায়গায় তাদেরই ব্যক্তিগত জীবনে নারীকে অবদমিত রাখার সমস্ত কিছু কিন্তু তারা নিশ্চিত করেন, আয়োজনটা করতে থাকেন। এবং তার ফলে যেটা হয়েছে, আমরা যারা নিজেদেরকে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে মনে করি, মুক্তিযুদ্ধের যে আন্দোলনগুলি আছে সেটার সঙ্গে সম্পৃক্ততা ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের মনের মধ্যেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব এসে যায় যে আসলে তাহলে বাংলাদেশের রূপটা কি, আসল রূপ কোনটা, আসল রূপ কোনটা, সত্য রূপ, আমি যে কথাটা বলি যে সেটা সত্য রূপ কোনটা, যে যেই বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের আন্দোলনগুলির মধ্যে দিয়ে চিনে এসেছি সেটা, না পরবর্তী সময়ে বাংলাদেশকে যেভাবে চেনানোর চেষ্টা করা হলো সেটা, যে জন্য আমাদের সংবিধানে যে ঝামেলাটা রয়ে গেছে যে আসলেই আমরা কি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, না আমরা একটা মুসলিম প্রধান রাষ্ট্রধর্ম ইসলামও রেখে দেওয়া হলো। তো সেখান থেকেই যদি শুরু করি, যে যেই সংবিধান হাতে নিয়ে আমাদের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং বলেন যে এই সংবিধান রক্ষা করার জন্যেই তারা সংসদে যাচ্ছেন, তারাও কি যখন বলা হয় যে আইনের চোখে সকল নাগরিক সমান থাকবে, তাদের প্রত্যেকটি অধিকার, জনজীবনে নারী সমান অধিকার পাবে, প্রত্যেকটা ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, কে কোথায় জন্মগ্রহণ করেছে এইভাবে বলা আছে, তাই না? তো আমার পরিচয় যাই হোক, সেখানে আমার সমান অধিকার থাকবে। সেই সমান অধিকার রক্ষা করার জন্যে তারা কি করছেন? আজ পর্যন্ত যেই বৈষম্যমূলক আইনগুলি রয়েছে সেটা কিন্তু পরিবর্তিত হয়নি।
বৈষম্য বিলোপ আইন একটা তৈরি করার কথা ছিল, যেটা নিয়ে আমরা বহুদিন ধরে বর্তমান আইনমন্ত্রী, প্রাক্তন আইনমন্ত্রী সকলের সঙ্গে দেন দরবার করেছি, কথা বলেছি যে এটা আসলেই আইনটা হওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রে যখন বৈষম্যটা হয় সেটাকে অপরাধ বলে গণ্য করা হয় না, এবং অপরাধ বলে গণ্য করা হয় না বলে সেই বৈষম্যের কোনো প্রতিকার হয় না। তো সেটা যখন হয় না, এই যে বৈষম্য থেকেই কিন্তু নির্যাতনটা আসে। যদি নুসরাতের মৃত্যুর ঘটনাটাকে আমরা দেখি, সে কেবল উচ্চ মাধ্যমিকে পড়ুয়া একজন শিক্ষার্থী, তার বয়স 17-18, তার সঙ্গে তার তথাকথিত যে প্রিন্সিপাল, তাকে প্রিন্সিপাল বলাও এখন যৌক্তিক কিনা প্রশ্ন আছে, কারণ তার সার্টিফিকেট নাকি যথাযথ না, সেরকম খবরও বেরিয়েছে। সে তাকে মৃত্যুর জন্য সে, স্থানীয় রাজনীতিক, পুলিশ প্রশাসন, এমনকি নুসরাতের সহপাঠী সবাই একজোট হলো। নুসরাত কি আসলে এত শক্তিশালী ছিল, নাকি সত্যি সত্যি নুসরাত শক্তিশালী ছিল? কারণ নুসরাত মারা যাওয়ার আগেও তার যে ডাইং ডিক্লারেশন, সেখানেও কিন্তু সে তীব্র প্রতিবাদটি করে গেছে। ফলে নুসরাতের মৃত্যুর বার্তাটা আসলে কি? নুসরাতকে কিন্তু আমি মনে করি যে তাকে আমাদের বীর হিসাবে চিহ্নিত করা উচিত। কারণ একটা এত ছোট মেয়ে, যাকে আমরা প্রায় শিশুই বলতে পারি, এখন যে শিশু সংজ্ঞা রয়েছে সে কিন্তু শিশুদের পর্যায়েই পড়ে, কাতারেই পড়ে। সেই মেয়েটি, একটি মেয়ে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছে, নোয়াখালী, যেটা এই অর্থে বলতে চাচ্ছি যে সোনাগাজীর একটা থানায় তার অবস্থান, তাই না, রাজধানীরও মেয়ে না, সেখানে সে পড়াশোনা করছে। এবং সেই জায়গায় সে যখন নির্যাতিত হলো, তার যখন এমন কোনো আচরণের সম্মুখীন হতে হলো যে আচরণটা সে মনে করেছে যে প্রতিবাদ করা উচিত, সে কিন্তু প্রতিবাদ করলো। শুধুমাত্র প্রতিবাদ করলো না, প্রতিবাদটা জিইয়ে রাখলো, এমনভাবেই জিইয়ে রাখলো যখন সে নিজেও কিন্তু নিশ্চয়ই একটা পর্যায়ে যে বুঝেছে যে সে আর বাঁচবে না, তখনও সে বলে গেছে যে আমি যদি নাও থাকি তারপরেও কিন্তু এটার বিচার যাতে হয় সেটা আমি চেয়ে যাচ্ছি। এই যে তার একটা বিরাট সাহস নিয়ে, শক্তি নিয়ে সেই কথাটা বলেছে, নুসরাতের এই শক্তিটাকেই কিন্তু ভয় পেয়েছে, এবং এরা ভয় পেয়েই প্রকট একটা প্রতিহিংসামূলক আচরণ তার সঙ্গে করেছে, তাকে হত্যা করার পরিকল্পনাটা করেছে। তো আমাদেরও যেই প্রথম প্রশ্নটাতে এখন ঘুরে যায় যে নারী নির্যাতন, এত যে নারীর অগ্রসরমানতা দৃশ্যমান হচ্ছে, নারী এত এগিয়ে যাচ্ছে, আবার একই সঙ্গে নারী নির্যাতন এত বাড়ছে কেন? আমি কিন্তু দীর্ঘ 20 বছর ধরে এই বিশ্লেষণটাই দিয়ে আসছি যে আসলে আমরা ওই জায়গাটায় কোনো কাজ করতে পারি নাই সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, যেখানে নারীর এই অগ্রসরমানতা গ্রহণযোগ্য হবে সবার কাছে, মনস্তাত্ত্বিকভাবে, মনোভঙ্গির দিক থেকে, মনোভাবের দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে। সেই জায়গায় আসলে পুরা সমাজকে তৈরি করার একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা হয়নি। এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে যে কেন হলো না। হলো না এই কারণে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো, যারা সরাসরিভাবে এই দেশের মানুষকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলো পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে, সেই জামাতে ইসলামের সদস্যরা এবং অন্যান্য যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে পুনর্বাসিত করলো। এমনই পুনর্বাসিত করলো যে তারা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত গ্রহণ করলেন। আমরা তো কোনোদিনও নিজেদেরকে মডারেট মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত করতে চাইনি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কী কথা বলেছি, যে 4টা মূলনীতি ছিল, সেখানে বারবারই আমরা বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল কথাটাই হলো সবার সমান অধিকার, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। সেটা যদি করতে হয় তাহলে সেখানে গণতন্ত্র আসতেই হবে, সেখানে ধর্মনিরপেক্ষতা আসতেই হবে, সেখানে সম্পদের সুষম বন্টন আসতেই হবে, সেখানে সামাজিক ন্যায় বিচার থাকতেই হবে। আমরা তো স্বাধীনতার যে ঘোষণা পেলাম, সেই ঘোষণার মধ্যেও তো সেই একই কথা আমরা বলেছি যে এখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, এখানে সাম্য থাকবে। আর কত বড় একটা কথা আমরা নিজেদের জন্য বলেছি, যেখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মানবিক মর্যাদার উপরে তার কিছু থাকতে পারে না। তো মানবিক মর্যাদা যখন আমি বলছি, তখন কে কালো, কে সাদা, কে ছোট, কে বড়, কে এইখানে জন্মগ্রহণ করেছে, কে ওখানে জন্মগ্রহণ করেছে, কার ধর্ম কী, কার জাত কী, কার নৃতাত্ত্বিক পরিচয় কী, কিছুই কিন্তু তখন আর রাষ্ট্রের কাছে কোনো রকম কোনো বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে না, তাই না? সেখানটায় রাষ্ট্র তাকে তার একজন সম্মানিত, আমি এই কথাটা আরও জোর দিয়ে বলতে চাই, সম্মানিত নাগরিক হিসাবে দেখবে এবং সেটা স্বীকৃতি দেবে। তো সেই জায়গাটাই তো তারা হস্তক্ষেপ করলো সবচেয়ে আগে। ধর্মনিরপেক্ষতা উড়িয়ে দিল কিসের ভিত্তিতে? সেখানে কি জনগণের কাছ থেকে কোনো দাবি ছিল? আমরা একদম জোর গলায় বলতে পারি যে ছিল না, কারণ জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরে একটা জায়গায় থেকে, এবং আমরা সামরিক শাসনের চরিত্র জানি, সামরিক শাসন যখন বজায় থাকে মানুষ কিন্তু চিন্তা শক্তি ত্যাগ করে, হারিয়ে ফেলে, ভয় করে কিংবা বিভ্রান্ত হয়ে করে যে কি করলে আমার কি হবে। এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের একেবারে সাম্প্রদায়িক
অত্যন্ত সংকীর্ণ সংকুচিত একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চলে গেলাম। তো তার ফলে যেই প্রজন্ম সেই ৭৫ পরবর্তী সময়ে জন্মগ্রহণ করলো, বড় হলো, কৈশোর যৌবন পার করলো, তাদের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের আসল চেহারাটা কখনোই পরিষ্কার হয়ে ফুটে ওঠে নাই এবং তারা রাষ্ট্রশিক্ষা হতে দেয়নি বলেই ফুটে ওঠে নেই। এবং তার ফলে একটা সময় আমরা পেয়েছি, যখন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেছি, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে মুক্তিযুদ্ধটা কি হয়েছিল, কেন হয়েছিল, এটা কি আওয়ামী লীগের একটা হঠকারিতা ছিল, এটা কি বঙ্গবন্ধুর ব্যক্তিগত একটা জেদের ব্যাপার ছিল, এটা কি ভারতের একটা নীল নকশা ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের পেতে হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেরকম ছাত্রছাত্রীর কাছ থেকে। এখনকার অবস্থা তো ঠিক সেরকম না। ধরেন গত 3 মেয়াদে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার ক্ষমতায়, এবং আমরা যদি শোনা গেছে ঘটনাও দেখি যে কথিত অধ্যক্ষ তিনিও সেই রাজনৈতিক দলটি করতেন, জামাত ইসলামী। বলা হচ্ছে যে তিনি সেই দল থেকে পদত্যাগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল সেখান থেকে তিনি পদত্যাগ করেননি, বরং তিনি ক্ষমতাসীনদের সঙ্গে মিশে গেছেন। এরকম অনেক উদাহরণ আমরা দেখছি যেখানে আওয়ামী লীগ এবং জামাত এক ধরনের মাখামাখি, তার মানে জামাত আওয়ামী লীগের ভিতরে বিলীন হওয়ার একটা চেষ্টা করছে। ফলে সেই দায় ক্ষমতাসীনরাই বা কতটুকু এড়াতে পারেন। এবং আপনি নিশ্চয়ই জানেন সেখানকার উপজেলা আওয়ামী লীগের সভাপতিকেও গ্রেপ্তার হতে হয়েছে, কারণ তিনি পরিকল্পনার অংশ ছিলেন। পুলিশের যিনি স্থানীয় প্রধান অর্থাৎ ওসি তিনি ছিলেন। ফলে পুরো রাষ্ট্র কাঠামোটাকে আমরা তাহলে নির্যাতকের একটা চরিত্র ধারণ করতে যাচ্ছি, সেই প্রশ্ন উত্তর শুনবো আপা। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমি জিজ্ঞেস করছিলাম সুলতানা কামাল আপা আপনাকে যে এই নুসরাতের ঘটনায় আপনি যদি দেখেন, সেই জামাত ইসলামের নেতা, তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সখ্যতা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের এক ধরনের পৃষ্ঠপোষকতা সরাসরি, এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন সবাই মিলে এবং স্থানীয় গণমাধ্যম, মানে ক্ষমতার যতগুলো কাঠামো আছে সবাই মিলে একটা নির্যাতকের চরিত্র কেন ধারণ করলো? ধন্যবাদ। এখানে দুটো ব্যাপারে একটু আমার মনে হয় পরিষ্কার করে আলোচনা করা উচিত। এক হলো জামাতে ইসলামের চরিত্র। জামাতে ইসলামের একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা না, তারা একেবারে মানে আমরা যে ঘাতক দালাল বলে যাদেরকে চিহ্নিত করি তাদের মধ্যেও তারা ছিল। তাদের কিন্তু একটা কৌশল পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি যে যখন দেখেছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অবস্থান গ্রহণ করছে, তখন তারা কিন্তু তাদের কিছু কিছু সদস্যকে আবার নানাভাবে অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। আমরা যদি বাংলা ভাইয়ের উদাহরণটা নিই, বাংলা ভাই কিন্তু জামাত ইসলামের সদস্য ছিল, কিন্তু পরবর্তী সময় বলতো যে না, সে জামাত ইসলামের না। এরকমভাবে অনেকেই কিন্তু এই ধরনের আচরণ করেছে, ভয় ভীতি দেখিয়ে মানুষকে আবার ওই জায়গায় ফেরত নেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের যে স্বরূপ সেটা থেকে সরিয়ে দিতে চেয়েছে জামাত ইসলামেরই সদস্যরা বিভিন্ন নামে, ছদ্মাবরণ, এবং সেটার ছদ্মাবরণের এতখানিও তারা করেছে যে অনেকে কিন্তু আওয়ামী লীগের মধ্যেও ঢুকে গেছে, যেটা আমরা দেখতে পেয়েছি। প্রায়ই আমরা শুনি যে ও আচ্ছা এখন তিনি আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যরাই অনেক সময় যখন আমাদের সঙ্গে কথা বলেন, তারা কিন্তু চুপে চাপে আমাদেরকে বলেন যে আপা এখন তিনি খুব আওয়ামী লীগ হয়েছেন এবং খুবই আওয়ামী লীগ হিসাবে অনেক পরিচিত হচ্ছেন, সুবিধা নিচ্ছেন, কিন্তু আসলে তো এই লোকটা একসময় জামাত করেছে। আমার যে প্রশ্নটা কিংবা যেই ক্ষোভটা থাকে আওয়ামী লীগের প্রতি কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা বলে যে তারা আসলে যথেষ্ট শক্ত অবস্থান নেয় কিনা যখন মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কোনো কিছুর মুখোমুখি হতে হয়, সেটা আমরা দেখেছি যে অনেক সময় নেয়নি, এবং এমনই মাত্রায় নেয়নি যেখানে দেখা গেছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি অনেক বেশি করে প্রশ্রয় পেয়েছে, অনেক বেশি করে জায়গা পেয়েছে। এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির একটা বিরাট বড় কিন্তু ব্যাপার ছিল নারী বিদ্বেষ, যেই জন্য আবারও ঘুরে ওই কথায় যাই যে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের সংবিধানও যদি দেখি, সেখানে কিন্তু নারীর কথাটা অনেক বড় করে এসেছে। তার একটা কারণ হলো যে 48 সাল থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, যত সামাজিক আন্দোলন হয়েছে, অনাচার বিরোধী আন্দোলন, তারা কিন্তু এই নামেও আন্দোলন করেছে। সেখানে যদি লক্ষ্য করে থাকি, একটু বলতেই হয় যে অধিকাংশ আন্দোলন কিন্তু আমার মার নেতৃত্বে হয়েছে, যেখানে নারীর ক্ষমতা, নারীর মুক্তির ব্যাপারটা
আমরা প্রধান বারবার আলোচ্য। রোকেয়াকে সামনে নিয়ে এসেছি, আমরা বারবার নারী মুক্তির কথা বলেছি এবং এই কথা পরিষ্কার করে বলার চেষ্টা করেছি যে নারীদেরকে যদি সমভাবে সম্পৃক্ত করা না হয় তাহলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের দিকেও এগোতে পারবো না। একটা প্রশ্ন আজকে করতেই হবে যে নারীর ক্ষমতায়নের সঙ্গে নারীর সমতার আমরা সমন্বয় করতে পেরেছি কিনা। আদৌ পেরেছে কিনা। এখন সে জায়গায় ধরেন আপনি পুলিশের ভূমিকাকে কিভাবে দেখেন? কারণ এই স্থানীয় পর্যায়ের যে কোনো অপরাধ পুলিশ সম্ভবত সবচেয়ে বেশি জনসম্পৃক্ত বাহিনী হওয়ার কথা এবং সেটাই হওয়াটাও স্বাভাবিক। কিন্তু এই জায়গায় আমরা দেখলাম পুলিশের যিনি প্রধান তিনি সেই মেয়েটি যখন আদালতে থানায় অভিযোগ করতে গেল সেটি রেকর্ড করেছে, সেটি ভাইরাল করেছে, সেই ওসিকে আপাতত তাকে উইথড্র করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখছি সেই ওসির যিনি বস জেলার এসপি পুলিশ সুপার তিনিও তাকে বাঁচানোর একটি চেষ্টা করছেন। ফলে আমাদের পুলিশের অনেক অর্জন, পুলিশ আমাদের সম্ভবত সবচেয়ে গৌরবের বাহিনী। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে প্রথম আক্রমণের শিকার হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন। সেই পুলিশের ভূমিকা এখন কতখানি জনবান্ধব? জনবান্ধব তো নয় মোটেই, সেটা তো স্পষ্টই হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই জনবান্ধব নয়। এখানে দুটো ব্যাপার আমি বলতেই চাই। একটা হলো আমি যখন আইন সালিশ কেন্দ্রর পরিচালনার দায়িত্বে ছিলাম, এটা আমি স্বীকার করবই যে আমি যদি পুলিশের কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রে সহযোগিতা না পেতাম তাহলে কিন্তু আমরা আইন সালিশ কেন্দ্র থেকে যতজন নারীকে সহযোগিতা দিতে পেরেছি আমরা সেরকমভাবে পারতাম না। কাজে সেটা আমি কিন্তু সবসময় অত্যন্ত পরিষ্কারভাবেই স্বীকার করতে চাই এবং ধন্যবাদও জানাতে চাই পুলিশ বাহিনীকে সেই জন্য। কিন্তু একই সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা সেটা হলো যে পুলিশ অধিকাংশ ক্ষেত্রে যদি কোনো রকমভাবে চাপের মুখে না পড়ে তারা কিন্তু সঠিক ভূমিকাটা নেয় না। সেই চাপটা তারা সবসময় কিন্তু তাদের একটা মানে কাজের ধারার মধ্যে বজায় রেখে গেছে এবং তারা সবসময় চিন্তা করে যে কাকে গ্রেফতার করলে তার পদোন্নতি ঘটবে, কাকে গ্রেফতার করলে তার কোনো রকম অসুবিধা হতে পারে, তার বদলি হয়ে যেতে পারে, সে ক্লোজ হতে পারে। স্বাধীনভাবে তার যে কার্যবিধি রয়েছে, তার যে রুলস অফ বিজনেস রয়েছে সেটা নিয়ে কাজ করার মতন ক্ষমতা কিন্তু ওই মাঠ পর্যায়ে মানুষগুলির নাই, পুলিশ বাহিনীর নাই। তারা যখন আমরা অনেক সময় খুব জোর দিয়ে ধরেছি, হয়তো খুব মানে পরিষ্কারভাবেই তারা বলছে যে ম্যাডাম কী করব, আমাদের উপরের নির্দেশ আছে। সেই উপরের নির্দেশের ব্যাপারটা কিন্তু তারা মুক্ত হতে পারে না। এটা কিন্তু একটা সংস্কৃতির ব্যাপার, এটা একটা রাজনৈতিক ব্যাপার এবং প্রতিটি সরকার যেই ভুলটা করে গেছেন, আমি এটা ভুলই বলবো, সেটা হলো যে তারা পুলিশ বাহিনীকে দলীয়করণ করার চেষ্টা করেছে এবং পুলিশ বাহিনী সবসময় মনে করে যে তারা দলের বাহিনী, তারা রাষ্ট্রীয় বাহিনী না, তারা সরকারের বাহিনী, তারা রাষ্ট্রীয় বাহিনী না। তো একটা বাহিনী যদি নিজেকেই এতখানি ইংরেজিতে যেটাকে বলে যে রিডিউস করে ফেলে, একটা জায়গায় নিচে নামিয়ে ফেলে, যেই বাহিনী রাষ্ট্রীয় বাহিনী সেই বাহিনী যদি মনে করে আমি দলের বাহিনী, আমি অমুক এমপির বাহিনী, আমিও অমুক চেয়ারম্যানের বাহিনী, আমিও অমুক মন্ত্রীর বাহিনী, তাহলে তার সেটা হলো না। পুলিশকে তো রাষ্ট্রীয় বাহিনী হিসাবে কাজ করতে শিখতে হবে, সেই মর্যাদাটা বজায় রাখতে হবে। এখানে আমি এই কথাটাও বলবো যে তাদেরকে সেই মর্যাদার বোধটাও দেয়া হয় না এবং পুলিশের যে রিক্রুটিং ব্যাপার আছে, যে নিয়োগের ব্যাপারটা আছে, সেখানে আমাদের সঙ্গে অনেকেই যখন কথা বলেন, ওই পর্যায়ের মানুষজন কথা বলেন, তাদের যে দুঃখের কাহিনী যে তাদের নিয়োগের মধ্যে কত রকম দুর্নীতি লুকিয়ে আছে, কত অর্থের লেনদেন সেখানে হয়। তারপরে তারা যখন একবার নিয়োগ পান তখনও তাদেরকে সেই দুর্নীতির ভাগাভাগির যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে তারা জড়িয়ে যায়। তারা যে খুব একেবারে স্বাধীনভাবে নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করে তা না, কিন্তু তারপরেও যে প্রবণতার ব্যাপার রয়েছে সেটা তো রয়েইছে। একটা ব্যক্তি মানুষের মানুষ কাঠামো, একটা ব্যক্তি মানুষের শিক্ষা, একটা ব্যক্তি মানুষের চিন্তাভাবনা, নারীকে সে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, এখানে এই ওসির ব্যাপারে এটা খুব প্রকটভাবে বেরিয়ে এসেছে। অনেক ওসি সেটা করেন কিন্তু এই ওসি একেবারে প্রকটভাবে সেটা দেখিয়ে দিল। এক তো হলো যে ৫৪ ধারায় না গ্রেফতার করলো সেই ব্যক্তিকে, দ্বিতীয় যখন নুসরাতের জবানবন্দি নেওয়ার সময় সে যে একটা ভয়ঙ্কর রকম অনৈতিক কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললো। এই সমস্ত বিষয়গুলি দেখলে বোঝা যায় যে ওই পর্যায়ে মানবাধিকার, নারীর প্রতি সম্মান, গণতান্ত্রিক চিন্তাভাবনা, তারা যে একটা রাষ্ট্রীয় বাহিনী, এই বোধগুলি কিন্তু সেরকমভাবে সম্প্রসারিত করা হয় না। জিনিস হচ্ছে নারী নির্যাতন বা ধর্ষণ পৃথিবীর বেশিরভাগ দেশেই নিশ্চয়ই হয়, কিন্তু আমাদের এখানকার প্রবণতা হচ্ছে শিশুদেরকে টার্গেট করা এবং আপনাদের আইন সালিশ কেন্দ্রেরই সম্মত পরিসংখ্যান ৬ থেকে ১২ বছরের শিশুরা সবচেয়ে বেশি এই ঘটনার শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ছেলে শিক্ষার্থীরাও এটার শিকার হচ্ছেন। এইটার পেছনে আসলে কারণ কি? এটা কি এক ধরনের বেকারগ্রস্ততা নাকি এর পেছনে অন্য কোনো মনোজাগতিক ব্যাখ্যা আছে? সেটা শুনবো। তার আগে আবার একটা বিরতি। দর্শক, আমরা কথা বলছি সুলতানা কামালের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি মানবাধিকার কর্মী সুলতানা কামালের সঙ্গে। এই 6 থেকে 12 বছরের শিশুরা কিংবা মাদ্রাসায় যে সমস্ত ছেলে শিশুরা পড়ে, তারা কেন যৌন নির্যাতনের শিকার? এটার মনস্তত্ত্ব কী? এটা নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা কখনো? গবেষণা কিছু যে একেবারে হয়নি তা না। সেভ দ্য চিলড্রেন বলে যে সংগঠনটা আছে তারা তো এটা নিয়ে কাজ করে, তাদের কিছু কিছু নিরীক্ষা এটার উপরে রয়েছে। প্রথম কথা হলো যে সহজ উত্তর হলো নিশ্চয়ই এখানে একটা মনোবিকার কাজ করে, কিন্তু এই মনোবিকারের পিছনে কী কারণটা রয়েছে? শুধু শুধু তো মানুষের মনোবিকার ঘটে না, তাই না? একটা হলো যে প্রশ্নটা আপনি করেছিলেন যে মাদ্রাসার খবরগুলি এখন আমরা পাচ্ছি, এই কথাটাই সত্য যে খবরগুলি এখন আমরা পাচ্ছি। একটা সময় কিন্তু আমাদের একটা আবছা আবছা ধারণা ছিল যে মাদ্রাসা কিংবা যে সমস্ত জায়গা খুব বন্ধ। যদি ইউরোপের কথাও বলা হয়, ইউরোপে কিন্তু কনভেন্টগুলিতে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে, তাই না? তারপর আমরা ভারতের বিভিন্ন আশ্রমের ঘটনাগুলিও কিন্তু আমরা অনেক সময় শুনেছি। ঠিক একইভাবে বাংলাদেশে কিংবা মুসলিম দেশগুলিতে যেখানটায় এই ধরনের একেবারে বন্ধ অবস্থার মধ্যে শিশুদেরকে রাখা হয়, সেখানটায় বিশেষ করে যেখানে শুধুমাত্র ছেলে শিশুরা থাকে, অনেক ছেলে শিশু কিন্তু আফগানিস্তানের যদি আমরা সাহিত্যগুলি পড়ি, সেখানে কিন্তু দেখা গেছে যে ছেলে শিশুরা ভীষণভাবে এই ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছে। এবং এখন তো মেয়ে মাদ্রাসার একটা চল হয়েছে। এক সময় তো মেয়ে মাদ্রাসা অত বেশি ছিল না, এখন অনেক বেশি করে হচ্ছে। যখন মেয়ে মাদ্রাসাগুলি তৈরি হয়েছে মেয়ে শিশুদের জন্য, তখন কিন্তু দেখা গেছে যে মাদ্রাসার ভিতরে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে, কিন্তু ওই যে একটা ব্যাপার আছে না, এটা তো একটা, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, মাদ্রাসার বিষয়টা হচ্ছে যে বিশ্বাসের উপরে চলতে হবে, প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, এবং বিশ্বাস মানে কি, যে যারা আমাদের এখানে শিক্ষক আছেন, যারা আমাদেরকে পড়াচ্ছেন, মাদ্রাসা শিক্ষক, তারা কোনো দোষ করতে পারেন না। তারা একেবারে ইনফলিবল, ইংলিশে যেটা যাদেরকে বলা হয়, যে তাদের কোনো রকম দোষ থাকতে পারে না। কাজে ওই বয়সের বাচ্চারা কিন্তু অনেক সময় বুঝতেও পারে না যে এটা একটা অন্যায় আচরণ, কারণ তারা তো কিছু বোঝার আগেই ওখানে বন্দী হয়ে গেছে। সে কারণে তাদেরকে টার্গেট করে। হ্যাঁ, তখন হয় কি, এরা তো প্রতিপক্ষ হিসাবে খুবই অসহায় হয়ে যায়। প্রতিপক্ষ হিসাবে একেবারে প্রতিকার চাইবার মতন কোনো জায়গায় থাকে না। নুসরাত একটু বড় হয়েছে, হয়তো কোনো কারণে একটু বাইরের কিছু সে দেখতে পেয়েছে কিংবা শিখেছে, কিংবা আমি বলবো যে নুসরাতের ভিতরে যেই সাহসটা ছিল এবং পরিবারের সমর্থন ছিল, সেই জন্য নুসরাত এইভাবে প্রতিবাদটা করে একটা উদাহরণ সৃষ্টি করতে পারলো। এবং আমি এখন চিন্তা করছি যে হয়তো নুসরাতকে দেখে, আমরা তো পেয়েছি, তারপরে কিন্তু কয়েকজন বলেছে যে হ্যাঁ, এই অধ্যক্ষের বিরুদ্ধেও নালিশ এসেছে, অন্যান্য মাদ্রাসায়ও সেই নালিশগুলি এসেছে। তো সেই যে প্রতিপক্ষ হিসেবে শিশু যে এত অসহায়, তারা বলতে পারে না, তারা বুঝতে পারে না, বললেও একটা ব্যাপার হয় কি, পরিবারের মধ্যে আমরা যখন কাজ করেছি দেখা গেছে যে অনেক ছোট শিশুর উপরে যখন এই ধরনের কোনো নির্যাতন হয়, মা বাবা মনে করে কি ও তো কিছুদিন পরে এটা ভুলে যাবে, আর সমাজে জানাজানি না হওয়াটা ভালো। এই জন্য অনেক ঘটনা কিন্তু এতদিন লুকিয়েও রাখা হয়েছে, চাপা পড়ে গেছে। এখন পরিবারের মধ্যে এটা সচেতনতা বেড়েছে। কাজে একটা উত্তর এটার হতে পারে যে শিশুদেরকে এখান থেকে বাঁচাবার মূল উপায়টাই হচ্ছে পরিবারের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবারের এই দায়িত্বটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া, যে আমার সন্তানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কিন্তু মেয়েদের ব্যাপারে কি হয়, একটু টেনে বলি, সেটা হলো যে মেয়ের নিরাপত্তার দায়িত্ব তো কেউ নিতে চায় না। এই যে বাল্যবিবাহ কেন হয়, আমার কাছে খুবই কষ্ট লাগে যখন এগুলি নিয়ে আমি কথা বলি, যে মা বাবা আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে বলছেন যে এত অল্প বয়সে বিয়ে দিব না, আপনি নিরাপত্তা দিতে পারবেন? আপনি মা বাবা, আপনি আপনার সন্তানের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা নিতে পারছেন না। আপনি ভাবছেন যে অন্য কেউ নিরাপত্তা দিয়ে দিবে, এবং যে কোনো কারণেই হোক হস্তান্তর করে দেই, হস্তান্তর কথাটাই আমি ব্যবহার করলাম, হস্তান্তর করে দেই, অন্য লোক তার দায়িত্বটা নেবে, এবং মা বাবা ভাবে সে নিরাপত্তা, আমি মেয়ে সন্তানের নিরাপত্তার দায়িত্ব নেব না, নিতে পারবো না। এই যে মনস্তাত্ত্বিকতা রয়েছে, এটার থেকেও কিন্তু এই অল্প বয়সের নারীদের উপরে নির্যাতন অনেক বেশি হয়। ধরেন আমাদের সাংঘাতিক রকমের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এবং সেটা দৃশ্যমান। আমাদের জিডিপি, আমাদের সারা পৃথিবীতে আমরা এখন বিদেশিদের উপর একেবারে নির্ভরশীল না, এবং নারীর ক্ষমতায়নও হচ্ছে, দারুণভাবেই হচ্ছে, সেটা দৃশ্যমানও। প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, অনেক মন্ত্রী। সেই জায়গায় এই নারী নির্যাতনের যে ধারা, সেটাকে অব্যাহত যদি থাকে, তাহলে পুরো বিষয়টাই বড় রকমের প্রশ্নের মুখে পড়ে কিনা, এবং এই নারী নির্যাতন হাত থেকে মুক্তির উপায় কি আসলে, যদি দীর্ঘমেয়াদে ভাবি কি করতে হবে? আচ্ছা, খুব সংক্ষেপেই যদি বলি, এগুলি নিয়ে অনেক আলোচনা হয়, তো নানা ধরনের উদাহরণ আসে, কিংবা যেটাকে বলে যে রূপক দিয়ে আমরা এগুলি ভাবার চিন্তা করি, যে আমার শরীরের তো বৃদ্ধির দরকারই আছে, কিন্তু যদি আমার শরীরের বৃদ্ধি এমন হয় যে একটা অঙ্গ ভীষণ বেড়ে গেল আর আরেকটা অঙ্গ বাড়লো না, তখন কিন্তু সেটাকে সুষ্ঠু বাড়ন্ত বলে না, সুষম বৃদ্ধি হওয়া বলে না।
এখন বাংলাদেশের অবস্থা সেরকম কিছুটা হয়েছে যে একদিকে আমরা খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, আবার কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে আমরা পিছিয়ে পড়ছি যে তখনই কিন্তু এটাকে বলে ক্যান্সারাস গ্রোথ। কাজে ওইখানে আমাদের সমন্বয় আনার একটা চেষ্টা করতেই হবে, এবং দীর্ঘদিন ধরে আমরা একটা অবস্থার মধ্যে ছিলাম যেখান থেকে আমরা বার হতে চেয়েছি যে মানুষ যেন না খেয়ে না থাকে, মানুষ যেন তার যেই প্রয়োজনীয় বসন সেটা যেন পায়, তার মাথার উপরে যেন ছাদ থাকে, সে যেন শিক্ষা পেতে পারে। সেগুলি নিয়ে আমাদের কিছু কিছু কাজ হয়েছে। শিক্ষার মান নিয়ে প্রচণ্ড রকম আমাদের প্রশ্ন আছে, সেগুলি এখন নাই তুললাম, কিন্তু কিছু তো করা হয়েছে। আজকেও একটা পত্রিকায় এসেছে যে 63টা জেলায় নারীরা কিন্তু শিক্ষায় এগিয়ে আছে পুরুষের তুলনায়। 64 জেলার মধ্যে 63 জেলাতে নারীরা এগিয়ে আছে। এটা তো একটা বিরাট বড় অর্জন আমাদের। আমি সংক্ষেপে শেষ করছি, এটা খুবই বড় অর্জন আমাদের। কিন্তু আমরা প্রকৃতপক্ষে ওই যে প্রথমে যে কথাটা বলে শুরু করেছিলাম যে গোড়ায় গলদটা হয়েছে যে আমরা সুষম উন্নয়নের কথা চিন্তা করি না। আমরা কাঠামোগত উন্নয়নের উপর জোর দিয়েছি। আমরা ভিতরে যে মনস্তাত্ত্বিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং সংবিধানের যে মূল কথা যে প্রতিটি নাগরিক রাষ্ট্রের চোখে সমান হবে যে কোনো পরিচয়ে, সেই জায়গায় কিন্তু আমরা আসলে কোনো কাজ করি নাই। আমরা আইন বদলাই নাই। আমরা যারা এই আইন কোনো রকমভাবে অসমতার কাজ করছে, এই অপরাধগুলি করছে, তাদের অপরাধের কোনো রকম প্রতিকার করি নাই। প্রায় প্রতিদিন নারী বিদ্বেষী যে ওয়াজ চলতে থাকে, যে কথা চলতে থাকে, নারীকে যে একটা ভোগ্য বস্তু হিসাবে দাঁড় করানোর চেষ্টা, নারী যে মানে খুব একটা খারাপ ব্যাপার, এই বিষয়গুলি যে সারাক্ষণ বলা হয়ে থাকে, সেগুলিকে কি অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে? কিন্তু সংবিধান অনুযায়ী তো সেটা করা উচিত, কিন্তু সেটা করা হয়নি, সেটার কোনো প্রতিকারও নেওয়া হয় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মত কয়েকজন আলেমের ওয়াজ নিষিদ্ধ করেছে সম্প্রতি কয়েকজন আলেমের ওয়াজ নিষিদ্ধ করেছে, কিন্তু অন্য আলেমরা তো সেই একই কথা বলে যাচ্ছে। তো এক আলেম ধরে ধরে বললে তো হবে না, বিষয়টাকে অপরাধ বলে চিহ্নিত করতে হবে, সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সেই জায়গায় কিন্তু আমরা করি না। ওই যে যখন খণ্ড খণ্ডভাবে কিছু করা হয় সেটার কিন্তু ফলটা আমরা পাই না। তো নারী নির্যাতন বন্ধ করার খুব সহজ উপায় নাই। একটা উপায় হলো যে রাষ্ট্রীয়ভাবে সেখানটায় শক্তভাবে দাঁড়াতে হবে যে প্রতিটি নাগরিকের মর্যাদা সমান, প্রতিটি নাগরিকের অধিকার সমান, প্রতিটি নাগরিকের সম্মান সমান, এবং সেখানটায় সুষম বন্টনের ব্যাপার যদি আসে, আমাদের উত্তরাধিকারের যে কিংবা আমাদের যে সম্পদ অর্জনের, সম্পদ ব্যবহারের, সম্পদের উপরে নিয়ন্ত্রণ, সেসব জায়গায় আমাদেরকে সমান যে সুযোগ সেগুলি দিতে হবে, সমান অধিকার দিতে হবে। সবচেয়ে বড় কথা, নারীর প্রতি কটূক্তি করা, নারীকে হেয় প্রতিপন্ন করা, নারীর প্রতি আক্রমণ করা, নারীকে যে কোনোভাবে মৌখিক হোক কিংবা শারীরিকভাবে নির্যাতন করা যে একটা অত্যন্ত কঠিন অপরাধ, সেটা আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজে কিন্তু নারীর প্রতি নির্যাতনটা পরিবারে, সমাজে একটা গ্রহণযোগ্যতা পেয়ে চলে। সেই গ্রহণযোগ্যতার জায়গায় আমাদের প্রচুর কাজ করতে হবে, কিন্তু সেই জায়গায় সবচেয়ে আগে রাজনীতিকে সে পরিচ্ছন্ন একটা ভূমিকা নিতে হবে, অবস্থান নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ সুলতানা কামাল আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, রাষ্ট্র নিশ্চয়ই তার সব নাগরিক, বিশেষ করে নারী এবং শিশুদের জন্য বাড়তিভাবেই বিষয়টি দেখবেন, কারণ নারী এবং শিশুর এখন পর্যন্ত যে পরিমাণ নির্যাতন, নিগ্রহের শিকার হচ্ছে সেটি বলার অপেক্ষা রাখেনি। সেটি কোনোভাবে বাংলাদেশের যে জন্মের ইতিকথা, বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, তার সঙ্গে দারুণ সাংঘর্ষিক। সেক্ষেত্রে রাষ্ট্র নিশ্চয়ই কার্যকর ভূমিকা নেবে, সেই প্রত্যাশায় শেষ করছে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন অতিথির সঙ্গে নতুন বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।